নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জেনিথ এডুকেশন। আজ আমরা আলোচনা করব ডাব্লিউবি এক্সাইজ যে এক্সাম হলো, এই মেন এক্সামের জিকে, জিআই এবং ম্যাথ পার্সেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে, কিন্তু তার ছেলের সাহায্য নিলে কাজটি 3 দিনে সম্পন্ন হয়। তার ছেলে একা কত দিনে কাজটি করতে পারবে? তাহলে এখানে বুঝতে পারছো, একা করলে 5 দিন লাগে আর দুজন মিলে করলে 3 দিন লাগে। তাহলে দুজন থেকে একজন বাদ দিয়ে দিলে আর একজন বেরিয়ে যাবে। তাহলে ছেলে ব্যক্তি কাজটি কি করছিল না, একদিনে করেছিল 1/5 অংশ, আর ব্যক্তি প্লাস ছেলে একদিনে কত করেছিল 1/3 অংশ। তাহলে 1/5 মাইনাস 1/3 করলেই দেখো আমার চলে আসবে। তাহলে এরা একদিনে করে 1/5 অংশ আর 1/3 অংশ। তাহলে একদিনে একত্রে কত করছে না, দেখো 1/5 মাইনাস 1/3 বাদ দিলে 2/15 থাকে। এই 2/15 অংশ করছে একদিনে, 1 অংশ করবে কত দিনে? 15/2, মানে 7.5 দিনে হচ্ছে উত্তর। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সেটা এর মান বার করতে বলেছে। তাহলে এখানে 4টা অপশান আছে, আমরা কি করব না, অপশান ধরে নেব, এর মানটা আমরা অপশান ধরে নেব। এইখানে দেখো বলেছে এক্স সমান a+2/3। তাহলে এমন একটা সংখ্যা ধরতে হবে যে সংখ্যাটা a+2কে 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে আমার এটা সহজেই চলে আসবে। না হলে হয়তো দশমিকে হলে এটা প্রবলেম হবে করতে। তাহলে আমরা এমন একটা সংখ্যা ধরবো যেটা a+2 করলে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা অপশান 16 ধরছি। তাহলে এর মান যদি আমরা 16 ধরি, 16 + 2 হচ্ছে 18, 18কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 6। বোঝা গেল? 18কে 3 দিয়ে ভাগ করলে আসে 6। তাহলে এক্স এর মান চলে আসবে 6। এবারে আমরা কি করব না, এবারে আমরা এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাতে এক্স এর মানটা পুট করে দেব। দেখো এখানে দেখো করা আছে অঙ্কটা। এই যে সমীকরণটা, এই সমীকরণটাতে আমরা কি করছি না, এক্স এর মানটা পুট করে দিচ্ছি। এক্স এর মান কত বেরিয়েছে? এক্স এর মান বেরিয়েছে 6। তাহলে 6টা আমরা এই সমীকরণটায় পুট করে দিচ্ছি। দেখো এখানে 3 × 6 - 2 সমান হচ্ছে যে 2 × 6 + 4। তাহলে 3 × 6 = 18 - 2 সমান 2 × 6 = 12 + 4। তাহলে কত আসছে? 16 আর এই 16। তাহলে এই 16 16 চলে আসছে, মানে প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা যেটা অপশান ধরেছিলাম, অপশান অনুযায়ী যে আমরা যেটা ধরেছিলাম, এর মানটা যে 16 ধরেছিলাম, এটা আমাদের সঠিক। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এখানে একটা জিআই আছে। দেখো জিআইটা দেখো কি বলেছে। বলেছে যদি কোনো মাসের 7 তারিখ রবিবারের 2 দিন আগের দিন হয়, তবে ওই মাসের 27 তারিখ কী বার হবে? তাহলে বলেছে 7 তারিখটা কি? রবিবারের 2 দিন আগের দিন। তাহলে রবিবারের 2 দিন আগে কী বার থাকে? রবিবারের আগে থাকে শনিবার এবং শনিবারের আগে থাকে শুক্রবার। তাহলে রবিবারের 2 দিন আগের দিন হচ্ছে শুক্রবার এবং সেদিনটা হচ্ছে 7 তারিখ। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 7 তারিখ হচ্ছে শুক্রবার। তাহলে আমাদের 27 তারিখ কী বার বার করতে হবে। তাহলে আমরা এখানে একদম সোজা এটা 7 তারিখ আর 27 তারিখ। তাহলে 27 তারিখ থেকে 7 তারিখ বাদ দিয়ে দেবো। এই যে এখানে দেখো 27 তারিখ থেকে, তাহলে 27 তারিখ থেকে 7 তারিখ যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব কত? 20 দিন। এই 27 তারিখ থেকে 7 দিন যদি আমরা বাদ দিয়ে দিই, 27 দিন থেকে 7 দিন বাদ দিয়ে দিলে থাকে 20 দিন। এই 20 দিনটাকে আমরা 1 সপ্তাহ সমান কদিন? 1 সপ্তাহ ছাড়া ছাড়া বারগুলো রিপিট হয়, তাই আমরা কি করব না, এই 20কে 7 দিয়ে ভাগ করব। এই 20কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ থাকবে 6। এই যে 6 যে ভাগশেষটা থাকছে, এই 6 ভাগশেষটা 7 তারিখে যে বার ছিল সে তার সাথে যোগ করে দেব। তাহলে 7 তারিখে আমাদের ছিল শুক্রবার, এবং এই যে 6 ভাগশেষ হয়েছে, তাহলে শুক্র প্লাস 6 মানে শুক্রবার প্লাস 6 দিন হচ্ছে বৃহস্পতিবার। উত্তর হবে বৃহস্পতিবার। 27 তারিখ কী বার হবে? বৃহস্পতিবার। বোঝা গেল? চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি দিয়েছে। পরের প্রশ্ন দিয়েছে মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে? তাহলে এখানে আমরা সবাই এটা জানি, উত্তর কি? যকৃৎ। দেখো ডিটেলস এখানে দেওয়া আছে, আমরা ডিটেলসে দেখে নেব। এখানে দেখো দেওয়া আছে দ্য লিভার গ্লাইকোজেন ইজ স্টোরড ইন দ্য লিভার when the body needs more energy. Certain proteins called enzymes break down glycogen into glucose. তাহলে এখানে কি বুঝলে না, এখানে বলছে যে যখন শরীরে মোর এনার্জি অর্থাৎ বেশি শক্তির প্রয়োজন হয়, তখন কি হয় না, তখন এনজাইমরা কি করে গ্লাইকোজেনকে গ্লুকোজে ভেঙে দেয় এবং শক্তি উৎপন্ন করে। বোঝা গেল?
আর এই গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে? লিভারে সঞ্চিত থাকে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো এখানে কি আছে না, পরের প্রশ্ন এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, প্রশ্নবোধক আছে এবং মানে একটা জিআই আছে। এই যে এই স্থানটায় কি বসবে আমার সেটা বলেছে। তাহলে এই স্থানটায় আমার কি বসবে আমরা কি করে বার করব না, কি করে আসছে দেখো, এগুলো সব যোগ করব, এই তিনটা যোগ করব। তাহলে এই তিনটা যোগ করলে কি আসছে? 15 আর 9 24, 24 আর 8 কত আসছে? 24 আর 8 আসছে আমাদের 32। 32 থেকে 10 বাদ দিলে দেখো আসছে 22, মাঝের সংখ্যাটা আসছে। বোঝা গেল? সবগুলো যোগ করে 10 করে বাদ দিলেই মাঝের সংখ্যাটা আসছে। এখানে দেখো করে দেওয়া আছে, এই যে দেখো করে দেওয়া আছে 15 + 9 + 8 সমান হচ্ছে 32 এবং 32 থেকে 10 বাদ দিলে আসছে 22। তারপরেরটাই কী ছিল? 3 + 22 + 4 29, 29 থেকে 10 বাদ দিলে দেখো হচ্ছে 19 আসছে। এবং যেটা আমাদের খুঁজেছিল সেটাতে কী ছিল? 7 6 + 7 + 30, টোটাল ছিল 43। তাহলে 43 থেকে 10 বাদ দিলে উত্তর কত হবে? আমাদের উত্তর হবে 33। বোঝা গেল? চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্ন দেখো বলেছে ভারতবর্ষে নিম্নলিখিত কোন দ্রাঘিমাকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়? তাহলে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কাকে বলা হয় না, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়। এই যেখানে এটা হবে উত্তর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। এখানে দেখো ডিটেলস দেওয়া আছে। লঙ্গিটিউড অফ 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট ইজ ট্রিটেড অ্যাজ স্ট্যান্ডার্ড মেরিডিয়ান নোন অ্যাজ দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম IST। এলাহাবাদের উপর দিয়ে গেছে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে। এখানে দেওয়া আছে নিম্নলিখিতদের মধ্যে কে সত্যবিলোপ নীতি ডক্ট্রিন অফ ল্যাপস প্রণয়ন করেন? তাহলে উত্তর কি? উত্তর হবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ডক্ট্রিন অফ ল্যাপস প্রণয়ন করেন। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে ডক্ট্রিন অফ ল্যাপস ইন ইন্ডিয়ান হিস্ট্রি ফর্মুলা ডিভাইসড বাই লর্ড ডালহৌসি দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। 1848 থেকে 1856 পর্যন্ত ছিল লর্ড ডালহৌসি। বোঝা গেল? চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে দেখো, ইন হুইচ সেশন moderates and extremists in the Indian National Congress split in 1907। অর্থাৎ বলছে 1907 সালের কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন ঘটে? উত্তর কি? উত্তর হবে সুরাট অধিবেশনে। 1907 সালের সুরাট অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন ঘটেছিল। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে দ্য সুরাট স্প্লিট was the splitting of the Indian National Congress into two groups, the extremists and the moderates। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে একটা অঙ্ক আছে। এখানে অঙ্কটা কি বলেছে দেখো, বলছে 6টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 3, 4, 9, 12, 15 এবং 18 সেকেন্ড অন্তর বাজে। তাহলে তারা একবার একসাথে বেজেছে, তারপরে সব ঘন্টাগুলো একটা 3 সেকেন্ড পর বাজে, একটা 6 সেকেন্ড পর বাজে, একটা 9 সেকেন্ড পর বাজে, একটা 12 সেকেন্ড পর বাজে, এইভাবে পরপর বাজে। তাহলে 30 মিনিট সময়ে ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে? তাহলে আমাদের কি করতে হবে এখানে না, এই যে সময়টা দিয়েছে এত সেকেন্ড পর বাজে, এগুলোর সব লসাগু করতে হবে। এখানে দেখো এটা দেখো করা আছে, এই যে 3, 6, 9, 12, 15 এদের লসাগু করতে হবে। এদের লসাগু কত আসছে? লসাগু আসছে 180। লসাগু আসছে 180। 180 সেকেন্ড, এই 180 সেকেন্ড মানেই হচ্ছে 60 দিয়ে ভাগ করলে আমরা মিনিট পেয়ে যাবো। 180 সেকেন্ড মানে হচ্ছে 3 মিনিট, 180 সেকেন্ড মানে হচ্ছে 3 মিনিট। এবং 30 মিনিটের মধ্যে 3 মিনিট কবার আসে না 10 বার আসে। মানে এই 30কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে চলে আসবে সঠিক উত্তর। তাহলে 30 মিনিটের মধ্যে কবার একসাথে বাজবে ঘন্টাগুলো না 10 বার একসাথে বাজবে। বোঝা গেল? চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে একটা ওয়ার্ড দেওয়া আছে দেখো, ভেঞ্চার সাম। এই ভেঞ্চার সাম শব্দটির বর্ণগুলিকে মাত্র একবার ব্যবহার করতে পারলে নিম্নলিখিত কোন শব্দটি গঠন করা সম্ভব? তাহলে এগুলো একবার করে ব্যবহার করে করতে হবে। তাহলে এটা কোনটা হবে? এখানে এটার উত্তর হবে, এইটা হবে উত্তর অপশন ডি, সেরমন। এখানে দেখো এখানে এটা হবে না কেন? প্রথমেরটা হবে না কারণ এখানে দেখো 4টা ই আছে, কিন্তু এই শব্দটার মধ্যে 4টা ই নেই, এই শব্দটার মধ্যে 3টা ই আছে। বোঝা গেল?
তারপরেরটা দেখো, এখানে দেখো দুটো আর আছে, কিন্তু এই শব্দটার মধ্যে একটাই আর আছে। এটাতে দেখো দুটো আর আছে, কিন্তু ওখানে দেখো একটাই আর আছে। এইভাবে এটা হচ্ছে না, বোঝা গেল? এখানেও দেখো দুটো আর আছে, কিন্তু এই শব্দটাতে আমাদের একটাই আর আছে, বোঝা গেল? চলে যাব পরেরটা। পরেরটা দেখো, পরের প্রশ্ন দেখো কি আছে না, ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব হয়? তাহলে আমরা সবাই জানি এটা হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়। হর্নবিল উৎসব নাগাল্যান্ডে পালিত হয়, বোঝা গেল? চলে যাব পরের প্রশ্ন। এই যে এখানে দেখো এটা ডিটেলসে দেওয়া আছে, নাগাল্যান্ডের উৎসব হর্নবিল, দ্য বিগেস্ট কালচার। এই যে দেওয়া আছে দেখো, হর্নবিল ফেস্টিভ্যাল হ্যাজ কিকড অফ উইথ কালারফুল। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো এখানে কি বলেছে। হ্যাঁ, এখানে এই প্রশ্নটা দেখো কি বলেছে না, যদি নিম্নলিখিত প্রাণীদের তাদের প্রমাণ দেহের আকার অনুযায়ী ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ক্রমে সাজানো হয়, তবে সেটি কোনটি হবে? তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজাতে বলেছে। তাহলে আমরা সবাই জানি যে সবথেকে ছোট প্রাণী কি? মশা। তারপরে কি? বিড়াল। তার থেকে বড় বাঘ। তার থেকে বড় হাতি, এবং সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি। নীলতিমি সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী, বোঝা গেল? চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি দিয়েছে। পরের প্রশ্ন এখানে একটা অঙ্ক দিয়েছে। অঙ্কটা কি বলেছে আগে দেখে নিই। অঙ্কটা বলেছে 1960 মিটার লম্বা একটি রাস্তার দুপাশে সর্বাধিক কতগুলি গাছ লাগানো সম্ভব যদি গাছগুলিকে 20 মিটার অন্তর রোপণ করা হয়? তাহলে অঙ্কটা বুঝো, এখানে একটা রাস্তা আছে বলেছে, একটা রাস্তা, একটা রাস্তা। এই রাস্তাটার দৈর্ঘ্য বলে দিচ্ছে 1960 মিটার। কত মিটার? 1960 মিটার হচ্ছে রাস্তাটার দৈর্ঘ্য, এবং 20 মিটার ছাড়া ছাড়া গাছ লাগাতে হবে। তাহলে আমরা যদি 20 মিটার ছাড়া ছাড়া গাছ লাগাই, তাহলে এখানে ধরো প্রথমে যখন রাস্তাটা শুরু হবে একটা গাছ লাগালাম, তারপর আরেকটা গাছ লাগালাম, তারপর আরেকটা গাছ লাগালাম, আরেকটা লাগালাম, এইভাবে দেখো চলতে থাকবে। এই যে গ্যাপটা, এই যে এটার গ্যাপটা, এই গ্যাপটা হবে 20 মিটার। তাহলে আমরা কি করব না, 1960কে 20 দিয়ে ভাগ করে দেব। এখানে দেখো করে দেওয়া আছে 1960 মিটার লম্বা বলেছে, তাহলে দেখো এখানে করে দেওয়া আছে 1960 মিটার রাস্তা, তাতে গাছ আছে। তাহলে 1960কে 20 দিয়ে ভাগ করলে আসছে আমার 98। তাহলে 98 প্লাস 1, কারণ প্রথমে যে একটা গাছ হবে সেটা ধরতে হবে। কারণ আমরা ধরো যদি এখানে 10 মিটার রাস্তা বলে, আর যদি 2 মিটার ছাড়া ছাড়া দেখো লাগাতে বলে, তাহলে 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 5 10, তাহলে 5টা গ্যাপ আসবে। তাহলে এই একটা গ্যাপ, দুটো গ্যাপ, তিনটা গ্যাপ, চারটা গ্যাপ, আর এই 5টা গ্যাপ। বুঝতে পারলে? এ দেখো 5টা গ্যাপ আসছে, 1 2 3 4 5। কিন্তু এখানে এক, যদি আমরা গাছ বলি তাহলে রাস্তা তোমার এতটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তাহলে প্রথমেও তো আমাকে একটা গাছ লাগাতে হবে, এখানেও তো একটা গাছ লাগাতে হবে। তাহলে এই যে একটা, এটা যোগ করতে হবে, বোঝা গেল? তাহলে গাছ হবে আমার 98 আর 99টা, এবং রাস্তার দুপাশে তাহলে 99 গুণিত 2 198টা গাছ লাগানো যাবে, বোঝা গেল? চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে। এখানে দেখো সিম্পল একটা ড্যাশ পূরণ দেওয়া আছে, এটা কি হবে? এই জায়গাটায় আমার কি বসবে না, এইটা দেখো একটা সাজিয়ে লেখা আছে। এটা এই যে এখানে দেখো করা আছে, এই যে 80, এটা কিভাবে লাগানো আছে দেখো, ইটা এইদিকে এসছে, এই জিটা এইদিকে এসছে, আর আইটা মাঝে নেমে গেছে। ঠিক একইভাবে এইটাও এরকম হবে, এইচটা এইদিকে এসছে, ওয়াইটা এইদিকে এসছে, টিটা মাঝে নেমে গেছে। তাহলে এই আউটপুট এটা ওইভাবেই হবে, এইদিকে ওটা আসবে, এইদিকে টিটা আসবে, টি এইদিকে টিটা আসবে এভাবে, আর মাঝে ইউটা নেমে যাবে এইভাবে, পিটা এদিকে আসবে, টিটা একদিকে আসবে, এবং ইউটা এদিকে নেমে যাবে। তাহলে এটা হবে উত্তর, TUO TUP, এটা হবে উত্তর। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্ন বলেছে এক ব্যক্তির বর্তমান বয়স তার 10 বছর আগের বয়সের 150% হলে ওই ব্যক্তির বর্তমান বয়স নির্ণয় করুন। তাহলে বলেছে 10 বছর আগের বয়সের 50%। আর তাহলে আমরা এটা কি করব না, আমরা এটা ধরে নেব 10 বছর আগে ব্যক্তির বয়স ছিল x বছর, বোঝা গেল? এইভাবে করব, দেখো এখানে করা আছে, দেখো 10 বছর আগে ব্যক্তির বয়স ছিল x বছর, তাহলে বর্তমানে কি বলেছে 150%। তাহলে x গুণিত 150/100, x এর 150% বলেছে বর্তমান বয়সটা, তাহলে আগে যেটা ছিল তার 150%। তাহলে আগে ছিল x, x এর 150%
মানে কত আসছে 3x/2, এটা হচ্ছে বর্তমান বয়স। বোঝা গেল? 10 বছর পূর্বে ছিল এক্স, বর্তমানে কি বলেছে 10 বছর পূর্বের 150%, তাহলে 10 বছর পূর্বে ছিল এক্স, তার 150% গুণিত 150/100 মানে 3x/2, এটা হচ্ছে বর্তমানে। তাহলে আমাদের আজকে যেটা বয়স 10 বছর আগে, তাহলে আমাদের মাঝের ডিফারেন্সটা যেটা সেটা তো আমাদের 10-এ আসবে। তাহলে তো আমরা বলতে পারি যে বর্তমান বয়স থেকে যদি আমরা 10 বছর আগের বয়সটা বাদ দিই তাহলে এটা 10 আসবে। তাহলে 3x-2 এই 3x/2 - x = 10। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এটা আমাদের x = 20 চলে আসবে। বোঝা গেল? তাহলে x এর মান যদি 20 হয় তাহলে বর্তমান বয়স কত হবে? না, বর্তমান বয়স হবে আমাদের 3x/2 আছে, তাহলে বোঝা গেল? এখান থেকে দেখো এটা চলে আসবে 20 × 3 = 60/2 মানে 30 আসবে। বোঝা গেল? চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে দেখো, কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? তাহলে আমরা সবাই জানি যে লোকসভা সাধারণ নির্বাচন কত সালে হয়েছিল? 1951 সালে অনুষ্ঠিত হয়েছিল। 1951 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং অনুষ্ঠিত হওয়ার পর 1952 সালে কী হয়েছিল? প্রথম লোকসভা গঠিত হয়েছিল। এখানে দেখো দেওয়া আছে ইলেকশন কখন হয়েছিল না 1951-52 সালে হয়েছিল প্রথম ইলেকশন। আর এখানে এই যে দেওয়া আছে 17.3 কোটি রেজিস্টার ভোটার এখানে অংশগ্রহণ করেছিল। কংগ্রেস জিতেছিল, ন্যাশনাল কংগ্রেস আইএনসি জিতেছিল, 364টা সিটে জিতেছিল। বুঝতে পারলে? টোটাল সিট ছিল 489টা, তার মধ্যে 364টা সিট কংগ্রেস পেয়েছিল। এটা ডিটেলসে দেখবে দেওয়া আছে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যার গোসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 180। যদি সংখ্যা দুটির অন্তর অর্থাৎ বিয়োগফল 24 হয় তাহলে যোগফল কত? তাহলে এটা দেখো করা আছে, ডিটেলসে দেখো ভালোভাবে করা আছে। আমরা জানি যে লসাগু বাই গোসাগু সমান সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তাহলে লসাগুকে যদি আমরা গোসাগু দিয়ে ভাগ করি তাহলে সংখ্যা দুটির অনুপাতের গুণফল আমরা পাবো। তাহলে লসাগু ছিল 180 এবং গোসাগু ছিল 12। তাহলে লসাগুকে আমরা গোসাগু দিয়ে ভাগ করলে কত পাবো? 15। এটা হচ্ছে আমাদের সংখ্যা দুটার অনুপাতের গুণফল। তাহলে সংখ্যা দুটার অনুপাতের গুণফল যদি 15 হয় তাহলে সংখ্যা দুটো কী কী? তাহলে 15কে কী কী দিয়ে ভাঙা যায়? 5 × 3 হচ্ছে 15, আর 15 1 15, আর কোনো সংখ্যা দিয়ে 15কে ভাঙা যাবে না। বুঝলে? তাহলে এখানে বৃহত্তম অনুপাতটা নিতে হবে, যে দুটো বৃহত্তম সেটা নিতে হবে। তাহলে 15-এর বৃহত্তম অনুপাত কি? 5 × 3 অর্থাৎ 5:3, এটা হচ্ছে বৃহত্তম অনুপাত। আর আমরা কি জানি যে অনুপাতকে যদি আবার গোসাগু দিয়ে গুণ করি তাহলে কি আসে? সংখ্যাটা চলে আসে। তাহলে অনুপাত ছিল 5 আর 3, তাহলে 5কে একবার যদি 12 দিয়ে গুণ করি 12 × 5 = 60, এইটা একটা সংখ্যা। আর আর আরেকটা অনুপাত কি ছিল? 3। এই 3কে যদি আমরা গোসাগু 12 দিয়ে গুণ করি একটা সংখ্যা চলে আসবে 36। বোঝা গেল? এদের দুজনের বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 24, আর যোগফল কত? তাহলে 60 + 36 সমান যোগফল হচ্ছে 96। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, 3 বছর আগে 5 সদস্যের একটি পরিবারের গড় বয়স ছিল 17 বছর। এরপর একটি বাচ্চা জন্মগ্রহণ করল, কিন্তু বর্তমানেও সেই পরিবারটির গড় বয়স একই থাকলো। বাচ্চাটির বর্তমান বয়স কত? তাহলে এখানে বলে দিয়েছে 3 বছর আগে 5 সদস্যের পরিবারের গড় বয়স 17। তাহলে 3 বছর আগে 5 সদস্যের পরিবারের মোট বয়সটা কত দেখে নেব। এটা দেখছি আমরা 3 বছর আগে। 3 বছর আগে মোট কত ছিল? মোট ছিল 17 × 5, 17 × 5 = 85। এটা ছিল 3 বছর আগে মোট। 3 বছর আগে থেকে যদি আমরা বর্তমানে আসি তাহলে 3 বছর আগে তোমার ধরো বয়স ছিল 16 বছর, আর 3 বছর পর কী হবে? 16 + 3 17 18 19, 3 যোগ হচ্ছে। সেরকমই সবাইকের সাথে 3 করে যোগ হবে। পরিবারের সদস্য কজন? 5 জন। তাহলে 5 জনের যদি 3 করে যোগ হয় টোটাল বাড়বে কত? 15 বাড়বে। তাহলে 3 বছর আগে সবাইকার মোট ছিল 5 জনের মোট ছিল 85। 3 বছর পরে অর্থাৎ বর্তমানে মোট কত হবে? 85 + 15 মানে 100 বছর হবে বর্তমানে মোট। এবার আমার কি বলেছে দেখো, এই যে দেখো এখানে করা আছে, এই যে 5 জনের গড় বয়স ছিল 17, 5 জনের মোট বয়স কী হবে? 17 × 5 = 85। আবার বর্তমানে কী হয়েছে? বর্তমানে একজন বেড়েছে, 5 + একটা বাচ্চা আছে, 6 জন। 6 জনের গড় বয়স বলছে, বর্তমানে গড় বয়সটাও একই আছে, 17ই আছে।
তাহলে বর্তমানে 6 জনের মোট বয়স কত হবে? 17 গুণিত 6 মানে 102। আর আমরা আগে কি দেখলাম না, বর্তমানে 5 জনের মোট কত ছিল? 85 প্লাস 15, 100 ছিল 5 জনের মোট। আর 6 জনের মোট কত বলে দিচ্ছে? 102। তাহলে যে বাচ্চাটা, সেই বাচ্চাটার বয়স কত? 102 মাইনাস 100 সমান হচ্ছে 2 বছর। বোঝা গেল? চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্ন বলেছে, এখানে একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে। সম্প্রতি কোন ভারতীয় টুইটারের সিইও নির্বাচিত হয়েছেন? তাহলে এটা সবাই জানি যে পরাগ আগরওয়াল হয়েছেন টুইটারের নতুন সিইও। জ্যাক ডরসির স্থলে তিনি যুক্ত হয়েছেন। চলে যাব পরের প্রশ্ন। এখানে দেখো ছবি দেখতে পাবে টুইটারের সিইও পরাগ আগরওয়াল। পরের প্রশ্ন দেখো কি দিয়েছে। পশ্চিমবঙ্গ নিম্নোক্ত কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি নয়? তাহলে পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি নয় কোন নদীটি? অপশানগুলো দেখে নেব। অপশান আছে 4টা, গোদাবরী, মহানদী, কৃষ্ণা এবং কাবেরী। তাহলে এখানে আমরা সবাই জানি যে মহানদীটা কোথায় উৎপত্তি? মহানদী পূর্ব দিকের নদী। তাহলে পূর্ব দিকে নদী হচ্ছে মহানদী, উড়িষ্যায় আছে মহানদী। মহানদী যেহেতু পূর্ব দিকের নদী, তাহলে এই যে পশ্চিমঘাট পর্বত কোন দিকে আছে? এই দিকে আছে পশ্চিমঘাট পর্বত, আর এই দিকে আছে পূর্বঘাট পর্বত। তাহলে মহানদীর উৎপত্তি এইরকম কোনো জায়গা থেকে হয়েছে। এরকম জায়গায় কি আছে? ছত্তিশগড় রাজ্য। ছত্তিশগড়ের রায়পুর জেলার সিওয়ার উচ্চভূমি থেকে মহানদীর উৎপত্তি হয়েছে। বোঝা গেল? তাহলে এটার কি হবে উত্তর? এটার উত্তর হবে মহানদীর উৎপত্তি পশ্চিমঘাট পর্বতমালা থেকে হয়নি। তারপরে এখানে দেখো একটা ত্রিভুজের ছবি আছে, আর বলেছে এই ত্রিভুজটাতে, এটার মধ্যে, এই ফিগারটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে এটা ত্রিভুজ বার করার একটা নিয়ম আছে। নিয়মটা কি না, এরকম একটা ত্রিভুজ থাকবে এবং এর ভিতরে যদি এরকম ত্রিভুজ যদি বাড়তে থাকে, এরকমভাবে যদি বাড়তে থাকে, তাহলে কি হয়? এগুলো কটা আছে গুনে নেব। 1 2 3, এই যে 3টা আছে, এই 3টা যোগ করে দেবো। তাহলে 2 আর 1 3 আর 3 6, এখানে টোটাল কটা ত্রিভুজ আছে? 6টা ত্রিভুজ আছে। তাহলে এটাও দেখো সেম জিনিস আছে, এরকম দেখো আছে। তাহলে এখানে 1 2 আর 3, এই ত্রিভুজটায় কটা ত্রিভুজ আছে? 6টা ত্রিভুজ আছে। বোঝা গেল? তাহলে এই বড়টাতে আছে 6টা। হ্যাঁ, আর সেম জিনিস তো আমরা একটা ছোটও দেখতে পাচ্ছি। এই যে এটাও যদি ধরি, এখানেও তো 1 2 3 লিখতে পারি আমরা। এই 1 2 আর এই 3। বোঝা গেল? তাহলে এটাতেও আছে 6টা। তাহলে 6টা কটা আসছে? 12টা। 6 + 6 12টা। আর দেখো দেখাচ্ছি, আর আমরা কি জানি যে এটাতে আমরা কটা ত্রিভুজ থাকে? একটা ত্রিভুজের মাঝে যদি একটা দাগ থাকে, সেখানে 3টা ত্রিভুজ থাকে। তাহলে দেখো এটা, তাহলে একটা বুঝলে, এই ত্রিভুজের মাঝে যদি একটা দাগ থাকে, তাহলে এটা কটা ত্রিভুজ হয়? 3টা ত্রিভুজ। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর এই পুরাটা একটা ত্রিভুজ। তাহলে ঠিক সেই রকমই দেখো এখানে আছে এই একটা ত্রিভুজ, এটা একটা হচ্ছে একটা বড় ত্রিভুজ, এটা একটা বড় ত্রিভুজ, আর এর মাঝে একটা দাগ আছে। বুঝতে পারলে? তাহলে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর এই বড়টা ত্রিভুজ, 3টা। ঠিক এইভাবে এদিকেও 3টা আছে। তাহলে টোটাল এখানে কটা ত্রিভুজ থাকবে? 18টা ত্রিভুজ থাকবে। বোঝা গেল? ছোটা 12টা 3-এ 18টা ত্রিভুজ থাকবে। টোটাল এটাতে কটা থাকবে ত্রিভুজ? 18টা। এই যে দেখো এখানে দেওয়া আছে 1 + 2 + 3 হচ্ছে 6। তাহলে এরকম ছোটা 12টা আছে, এবং 12 প্লাস এই দিকে 3টা, এইদিকে 3টা, 18টা ত্রিভুজ আছে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে। নিম্নলিখিত কোন যুদ্ধে প্রথম কামান ব্যবহৃত হয়েছিল? তাহলে এটা আমরা সবাই জানি কোন যুদ্ধে কামান ব্যবহৃত হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে হয়েছিল, কামান ব্যবহার করা হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধে। এখানে দেখো দেওয়া আছে বাবর প্রথম কামান ব্যবহার করেন। পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদির সাথে বাবরের হয়েছিল, যেখানে বাবর জয়লাভ করেছিল। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্ন দেখো, এখানে একটা অঙ্ক আছে। অঙ্কটা দেখো দেওয়া আছে যে একটি বর্গাকার মাঠের, বলছে একটি বর্গাকার মাঠ সমান করতে 80.80 টাকা 0.8 টাকা প্রতি বর্গমিটার প্রতি 100 বর্গমিটার দরে মোট এত টাকা খরচ হলে, তাহলে বলছে একটা বর্গাকার মাঠটা কি বলেছে? 0.8 টাকা খরচ হয় 100 বর্গমিটার ঠিক করতে। 100 বর্গমিটার ঠিক করতে 0.8 টাকা। তাহলে পুরা ক্ষেত্রফলটা কত আছে?
সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের খরচ বলে দিচ্ছে 28.8 টাকা হয়েছে। তাহলে আমরা কি জানি যে 0.8 টাকা, 0.8 টাকা খরচ হয় কত 100 বর্গমিটার মাঠ ঠিক করতে। তাহলে এই 28.8 টাকা খরচ হবে কত বর্গমিটার মাঠ ঠিক করতে, এটা বার করে নেব। এই যে দেখো করা আছে, এখানে দেখো 0.8 টাকাতে হয় 100 বর্গমিটার মাঠ, 1 টাকাতে হয় কম, আর 28 টাকায় হয় বেশি। তাহলে 100/0.8 গুণিত 28.8, এটা ক্যালকুলেশন করে কত আসবে? এটা ক্যালকুলেশন করে আসবে 3550 বর্গমিটার। তাহলে পুরা মাঠটার ক্ষেত্রফল কত? পুরা যে মাঠটা, এই পুরা মাঠটার ক্ষেত্রফল হচ্ছে 3550 বর্গমিটার। তাহলে আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তাহলে আমরা বলতে পারি তো যে বাহু স্কয়ার সমান হচ্ছে 3550 বর্গমিটার। তাহলে বাহু সমান কত? রুট 3550 বর্গমিটার। আর 3550 বর্গমিটারের রুট করলে কি হবে না, এর রুট করলে দেখো এই যে 3550-এর রুট করলে 59 দশমিক সামথিং আসবে। এটা রুটটা মিলবে না, 59 দশমিক সামথিং উত্তর আসবে। তাহলে আমরা যদি এটা 59 ধরেই আগাই, তাহলে আমরা কি পাচ্ছি? একটা বাহু, বর্গক্ষেত্রের 4টা বাহু থাকে, এই একটা বাহু যদি আমরা 59 ধরি, তাহলে আমাদের কি বলছে? বর্গক্ষেত্রটা চারদিকে বেড়া দিতে হবে। তাহলে বেড়া দিতে গেলে 4টা বাহু দরকার। কি দরকার? বেড়া দিতে গেলে পরিসীমা দরকার। পরিসীমার সূত্র কি? 4a। তাহলে 4 গুণিত এই 59 করে দিলাম, 4 গুণিত 59, 4 গুণিত 59 করলে কত আসছে দেখো? এই যে দেখো 4 গুণিত 59 করলে আসছে আমাদের 236 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটার বেড়া দিতে খরচ হয় কত টাকা? 0.6 টাকা, 0.6 টাকা। আর 236 বর্গমিটার বেড়া দিতে খরচ হবে 141 টাকা। এবারে দেখো, যেহেতু আমরা এখানে কিছু কম ধরেছিলাম, এই যে পয়েন্ট যেটা সামথিং বেরোচ্ছিল সেটা যেহেতু আমরা ধরিনি, তাহলে উত্তরে আমাদের কিছু শর্ট আসবে। তাহলে এখানে দেখো উত্তর আছে 144 টাকা, আর আমাদের এসছিল কত? 141 টাকা এক্স ছিল। এখানে উত্তর কত হবে? 144 টাকা হবে উত্তর। বোঝা গেল? এটা আর কি ওই রাউন্ড ফিগারে নিয়ে চলে এসেছি। আর বাকি অপশানগুলো তো ছোটো, দেখো বাকি অপশানগুলো 100-র কাছাকাছি কেউ নেই। তারপরে চলে যাব তার পরের প্রশ্নটা। পরের প্রশ্ন দেখো কি বলেছে? কোষের শক্তিঘর কাকে বলা হয়? তাহলে কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়া ইজ নোন অ্যাজ পাওয়ার হাউস অফ সেল। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে? ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন? তাহলে ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেছিল? না, পর্তুগিজরা ভারতবর্ষে প্রথম ছাপাখানা স্থাপন করেছিল। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে। এই যে দেখো এখানে ডিটেলসে দেওয়া আছে, ভারতের প্রথম ছাপাখানা চালু হয় গোয়ায়। ফ্রান্সিস জেভিয়ারি ভারতে প্রথম ছাপাখানার আগমনের সূচনা করেছিলেন। তিনি একজন খ্রিস্টান ধর্মপ্রচারক ছিলেন। 1540-এর দশকে তামিলনাড়ুর থারাঙ্গাবান্দিরিতে তিনি বাইবেল শিক্ষা দিতেন। সেখানে প্রথম আনা হয়েছিল। এখানে ডিটেলসে দেওয়া আছে, তোমরা এটা দেখে নেবে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে? এখানে একটা অঙ্ক আছে দেখো, অনুকূল প্রতিকূল নৌকা স্রোতের অঙ্ক। তাহলে এখানে আমাদের নৌকা স্রোতের অঙ্ক করতে গেলে আমাদের দুটো জিনিস জানতে হয়। অনুকূলের গতি, অনুকূলের গতি মানে কি? নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ হচ্ছে অনুকূলের গতিবেগ। আর প্রতিকূলের গতিবেগ মানে কি? নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ হচ্ছে প্রতিকূলের গতিবেগ। আর এখানে আমাদের দেখো সময়টা দেওয়া আছে, অনুকূলে কোনো দূরত্ব যেতে এক ব্যক্তির সময় লাগে 6 ঘন্টা। স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে তার 1.5 গুণ বেশি সময় লাগে। তাহলে অনুকূলে যদি 6 ঘন্টা লাগে, প্রতিকূলে যেতে কত লাগবে বলেছে? 1.5 গুণ বেশি। তাহলে 6 গুণিত 1.5 মানে হচ্ছে 3-এর 2, 2 3-এ 6। তাহলে প্রতিকূলে যেতে ক ঘন্টা সময় লাগবে? 9 ঘন্টা। বোঝা গেল? এটা দেখো করে দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। এই যে দেখো অনুকূলের সময় লাগছে কত? 6 ঘন্টা। আর প্রতিকূলের সময় কত লাগছে? 6 গুণিত 1.5 মানে 9 ঘন্টা সময় লাগছে। আর আমরা গতিবেগের অঙ্কের একটা কি সূত্র জানি? যে গতিবেগ গুণিত সময় করলে কি পাই? দূরত্ব পাই। আর একটা নৌকা স্রোতের অনুকূলে যতটা যাবে, ফিরে আসার সময় প্রতিকূলে ঠিক ততটা রাস্তায় ফিরে আসবে। তাহলে দূরত্বটা কি হবে? দূরত্বটা দুটি ক্ষেত্রে সমান হবে। তুমি যতটা রাস্তা নদীতে যাবে, আসার সময় তোমাকে ততটা রাস্তায় ফিরে আসতে হবে। তাহলে অনুকূল হচ্ছে নৌকা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এক্স, আর স্রোতের গতিবেগ দেওয়া আছে এখানে
2, তাহলে এক্স প্লাস 2 গুণিত 6 সমান একটা ডিস্টেন্স বেরোবে, একটা দূরত্ব বেরোবে। এই দূরত্বটা এবার আমরা ফিরে আসবো প্রতিকূলে, এক্স মাইনাস 2 গুণিত 9। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এক্স এর মান চলে আসবে 10। তাহলে নৌকা স্থির জলে ব্যক্তি, এখানে নৌকা বলেনি ব্যক্তি বলেছে, নৌকার পরিবর্তে এখানে ব্যক্তি লাগিয়ে দেবো, যে স্থির জলে ব্যক্তির গতিবেগ কত, 10 কিমি পার আওয়ার। এটাই হবে সঠিক উত্তর। বোঝা গেল? চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো এখানে কি দেওয়া আছে, এখানে একটা জিআই দেওয়া আছে। জিআইটা দেখো কি বলেছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এই স্থানে কি আসবে। তাহলে এটা কি আসছে দেখো, না এটা দেখো এগুলো সব স্কোয়ার সংখ্যা আছে। এটা কার স্কোয়ার, 5 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা 3 স্কোয়ার। তাহলে এগুলো যদি আমরা যোগ করি দেখো কি আসছে, 4 আর 2 6 আর 3 9 আর 5 14, এই মাঝের সংখ্যাটা চলে আসছে। ঠিক সেভাবে করব। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 6। তাহলে কি আছে, 7 আর 3 10 আর 6 16 আর 17, মাঝের সংখ্যাটা কি আসছে 17। উত্তর কি হবে 17। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো এখানে দেখো এটা একটা লেটার সিরিজ দিয়েছে। এই লেটার সিরিজটা দেখো 5টা 5টা করে ভাগ করলে লেটার সিরিজটা দেখো চলে আসবে। আমার দেখো করা আছে, দেখো পিডিএফে এখানে দেখো করা আছে, এই যে দেখো লেটার সিরিজটা দেখো করা আছে। এখানে দেখো দেওয়া আছে, আমরা কি করেছি 5টা 5টা করে দেখো ভাগ করে দিয়েছি। এই দেখো 5টা 5টা করে ভাগ করে দেওয়া আছে। এবারে ড্যাশ পূরণ আছে। তাহলে আমরা কি দেখবো না, আমরা লাস্ট ধার থেকে বা প্রথম ধার থেকে যে ধার থেকে হোক মিলিয়ে মিলিয়ে দেখব। এখানে দেখো লাস্টের এই এই 5টাতে লাস্টেরটা কি আছে ডি, এই 5টাতে লাস্টেরটা কি আছে সি, এই 5টায় লাস্টেরটা বি আর এই 5টায় এ। তাহলে এটা কিছু নাই, মানে এটা এ হবে। আমরা কি দেখতে পাচ্ছি না উল্টা দিকে আসছে ডি সি বি এ। বোঝা গেল? এই দেখো দাগ দেওয়া আছে ডি সি বি এ। এবার ঠিক তার আগেরটা দেখবো, তার আগেরটা দেখো দেখছি। তার আগে দেখো এটা এখানে প্রথম সংখ্যাটা কি আছে ই, মানে লাস্ট ধার থেকে 2 নম্বরে আছে কি, লাস্ট ধার থেকে 2 নম্বরে আছে ই। ই এর পরে এখানে দেখো ডি আছে, ডি এর পরে এখানে দেখো সি আছে, এবং সি এর পরে এখানে দেখো বি আছে। মানে কি এক ঘর আগিয়ে আগিয়ে আসছি, ডি ই ডি সি বি, এভাবে করলে এটা পুরোটাই চলে আসছে। এখানে উত্তর কি হবে না এ বি সি ই হবে উত্তর। চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো এখানে কি বলেছে, এখানে দেখো এটা একটা জিআই দেওয়া আছে, দিক নির্ণয়ের জিআই। এখানে দেখো কি বলছে, শিলা এবং বেলা তাদের অফিস থেকে বিপরীত অভিমুখে যাত্রা শুরু করে এবং দুজনেই 10 কিমি যায়। তাহলে এটা হচ্ছে একটা অফিস, অফিস থেকে তারা বিপরীত অভিমুখে যাত্রা শুরু করছে এবং দুজনেই কত যাচ্ছে 10 কিমি করে যাচ্ছে। এদিক গেছে 10 কিমি, এও গেছে 10 কিমি, দুজনেই কি গেছে বিপরীত অভিমুখে গেছে, বিপরীত অভিমুখে। তারপরে কি বলছে, এদিকে গেছে শিলা, প্রথমে গেছে শিলা, তারপর এদিকে গেছে বেলা, এধারটা গেছে কি বেলা, এধারটা বেলা, মনে রাখবে এধারটা হচ্ছে শিলা। এরপর শিলা বাঁ দিকে ঘুরে, তাহলে শিলার মুখ আছে এই দিকে, শিলার মুখ আছে এই দিকে, তাহলে বাঁ দিক ঘুরলে সে কোন দিক যাবে, বাঁ দিক ঘুরলে সে নিচ দিকে নামবে, নিচ দিক নেমে কত যায় বলছে 10 কিমি যায়। এদিকে যে বাঁ দিক ঘুরে 10 কিমি যায় শিলা। আর ঠিক এখানে দেখো বেলাও বলেছে ডান দিক ঘুরে 10 কিমি, তাহলে বেলার যদি এই দিকে মুখ থাকে তাহলে বেলার ডান দিক কোন দিকে, নিচ দিকেই হবে। এই ডান দিকে ঘুরে বেলা কত যাচ্ছে 10 কিমি যাচ্ছে, ডান দিকে ঘুরে বেলা যাচ্ছে 10 কিমি। এরপরে কি বলছে, বর্তমানে তাদের মধ্যে দূরত্ব কত, বর্তমানে তাদের মধ্যে দূরত্ব, তাহলে এইখান থেকে এই দূরত্বটা যা হবে এইখান থেকে এই দূরত্বটাও তাই হবে। তাহলে বর্তমানে তাদের মধ্যে দূরত্ব কত, 10 + 10 20 কিলোমিটার দূরত্ব তাদের মধ্যে, বর্তমানে 20 দূরত্ব। বোঝা গেল? এখানে দেখো করে দেওয়া আছে, এটা হচ্ছে অফিস, শিলা এইদিকে যাচ্ছে 10 কিমি আর বেলা এদিকে যাচ্ছে 10 কিমি। শিলা ঘুরছে বাঁ দিকে আর বেলা ঘুরছে কোন দিকে, ডান দিকে। তাদের মধ্যে দূরত্ব কত থাকবে, সেই 10 কিমিই থাকবে, এই 10 আর এই 10। এখানেও সেই একই হবে, 10 + 10 মানে 20 কিমি দূরত্ব। বোঝা গেল? চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্ন এখানে দেখো বলেছে 35 লিটার, একটি 35 লিটার দুধ ও জলের মিশ্রণে, দুধ ও জলের অনুপাত 3:4, ওই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটিতে 60% জল থাকবে। তাহলে 35 লিটার দুধে দুধ ও জলের অনুপাত কত বলেছে 3:4, তাহলে অনুপাত রাশির যোগফল কত 7। আমরা কি করব, 35কে 7 দিয়ে ভাগ করব, তাহলে একবার লিখব 4/7 আর একবার লিখব 3/7। 4/7 করলে কি হবে, জলটা প্রথমে বেরোবে দুধটা, দুধ আছে প্রথমে, তাহলে 4/7 করলে কি আসবে, দুধ আসবে 7 × 5 = 35,
তাহলে 5 4 গুণ করলে কত, দুধ আছে 20, দুধ আছে 20, আর ঠিক এটাও আসবে 7 5 35, 7 5 35, 5 3 15, জল আছে 15। এবার আমার অঙ্কটা কি বলেছে না, ওই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটিতে 60% জল থাকবে। তাহলে জলের সাথে জল মেশাবো। এখানে দেখো করে দেওয়া আছে অঙ্কটা, এই যে দেখো এই যে দেখো করে দেওয়া আছে। তাহলে দুধ কত বেরোচ্ছে, আমার দুধ বেরোচ্ছে 20 লিটার, আর জল কত আসছে 15 লিটার। এবার কি বলছে, জল মেশাতে হবে। তাহলে কত জল মেশাবো না, x লিটার জল মেশাবো। তাহলে আগে ছিল 15, বর্তমানে মেশাচ্ছি কত, x। তাহলে জলের পরিমাণ কত হচ্ছে 15x, 15 প্লাস x জলের পরিমাণটা। বলছে এই জলের পরিমাণটা কি হচ্ছে, মোট মিশ্রণের 60%। আগে মোট মিশ্রণ কত ছিল, 35 লিটার ছিল। এখন তো আমি x লিটার জল মিশিয়েছি, তাহলে জলটা যখন আমি মেশাচ্ছি তখন তো মিশ্রণটারও এক্স বাড়বে। তাহলে 35 প্লাস এক্স এর 60% বলেছে জলের পরিমাণটা, গুণিত 60/100, এটা হচ্ছে জলের পরিমাণ। তাহলে এই 35 প্লাস এক্স, 35 লিটার ছিল আগে, বর্তমানে x লিটার জল ঢেলেছি, তাহলে 35 প্লাস এক্স এটা হচ্ছে এখন মোট মিশ্রণ। মোট মিশ্রণের 60% কে, জলটা। তাহলে এই মোট মিশ্রণের 60% হচ্ছে জলটা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখবে চলে আসবে x এর মান 15। বোঝা গেল? চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি দিয়েছে। পরের প্রশ্ন বলছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 35 দিয়ে ভাগ করলে 25 অবশেষ থাকে, এবং 45 দিয়ে ভাগ করলে 35 অবশেষ থাকে, এবং 55 দিয়ে ভাগ করলে 45 অবশেষ থাকে। তাহলে কি বলেছে, 35, এটা অন্য বইয়ে কি থাকে, গেল পরপর দেওয়া থাকে, আর এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। 35, 45 এবং 55, 35, 45 এবং 55, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে কি বলেছে আমার কত কত ভাগশেষ, 25, 35 আর 45 ভাগশেষ থাকে। এগুলো দিয়ে ভাগ করলে এই ভাগশেষ থাকে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে সবগুলোর মধ্যে ডিফারেন্সটা কত আছে, ডিফারেন্সটা আছে আমাদের 10-এর ডিফারেন্স। তাহলে আমরা কি জানি যে এই 35 45 যেগুলো দিয়ে ভাগ করতে বলেছিল সেগুলোর লসাগু কত আসছে, আমাদের লসাগু আসছে 3465। এটার থেকে যে ডিফারেন্সটা বাদ দিলে উত্তর চলে আসে। তাহলে 3465 থেকে এই যে ভাগশেষের যে ডিফারেন্স 10, সেই 10টা বিয়োগ করে দিলাম, তাহলে অ্যান্সার চলে এলো 3455। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, ভারতবর্ষের কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। উত্তর কি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। চলে যাব পরের প্রশ্ন। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, উত্তরপ্রদেশ দ্য অ্যানুয়াল আউটপুট ফর দ্য সুগার ক্যান প্রোডাকশন অফ উত্তরপ্রদেশ ইজ 133.3 মিলিয়ন টনস, হুইচ ইজ দ্য হাইয়েস্ট সুগার ক্যান প্রোডাকশন ইন ইন্ডিয়া। এখানে দেখতে পাচ্ছ ম্যাপে উত্তরপ্রদেশের অবস্থান, এখানে দেওয়া আছে উত্তরপ্রদেশের অবস্থান। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তাহলে কোন চালুক্য বংশের রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, কে না, প্রথম পুলকেশী। এখানে দেখো দেওয়া আছে অশ্বমেধ হলো একটি ঘোড়া বলির রীতি যা বৈদেশিক অঞ্চলের শ্রদ্ধা ঐতিহ্য অনুসরণ করে চালুক্য রাজা প্রথম পুলকেশী তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে না, হর্ষচরিতকে রচনা করেন। হর্ষচরিতকে রচনা করেন বাণভট্ট। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি আছে, নিম্নলিখিতের মধ্যে কে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত হন। তাহলে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়, বাল গঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, দেখে নেবে, তাকে বাল গঙ্গাধর তিলককে লোকমান্য নামেও ডাকা হয়। পরের দেখো, পরের কি বলেছে, এখানে দেখো একটা ব্লাড রিলেশন দিয়েছে। ব্লাড রিলেশনটা কি বলেছে দেখো, পি হচ্ছে এক্স এর মা, পি হচ্ছে কার মা, এখানে দিচ্ছি পি, পি হচ্ছে মা কার, এক্স এর, পি হচ্ছে এক্স এর মা, এক্স ওয়াই এর, এক্স হচ্ছে জেড এর স্ত্রী, এক্স কার স্ত্রী, এক্স হচ্ছে স্ত্রী কার, জেড এর, এক্স হচ্ছে জেড এর স্ত্রী। বোঝা গেল, এখানে দিলাম জেড, স্ত্রীর জন্য এটা বাঁকা চিহ্ন দিলাম, তাহলে জেড হচ্ছে পুরুষ, এক্স হচ্ছে কি স্ত্রী, এক্স হলো জেড এর স্ত্রী, ওয়াই পি এর ভাই, পি এর ভাই, এটা হচ্ছে পি ছিল মা, এর ভাইকে ওয়াই, পি এর ভাই বলছে ওয়াই, এবং কিউ পি এর স্বামী হলে, পি এর স্বামী কে বলে দিচ্ছে কিউ, পি এর স্বামী, তাহলে স্বামী হলে বাঁকা দাগ কিউ,
বোঝা গেল? এখানে দেখো ডিটেলসে করে দেওয়া আছে, দেখে নাও। এই যে এখানে দেখো করে দেওয়া আছে, এই যে কিউ, তাহলে কি বলেছিল, এক্স এর মান ছিল পি, তাহলে আমার উত্তরে কি খুঁজেছিল, প্রশ্নটাকে পড়ে দিই, দেখো প্রশ্নটা বলেছে যে কিউ জেড এর কে হয়, কিউ জেড এর কে হয়, তাহলে এখানে উত্তর কি হবে, কিউ জেড এর কে হচ্ছে, ডায়াগ্রাম অনুযায়ী দেখো এরা দুজন হচ্ছে স্বামী স্ত্রী, পি এর ভাই হচ্ছে ওয়াই, তাহলে বলছে কিউ জেড এর কে হয়, এই কিউ জেড এর কে হয়, তা জেড এর কে হচ্ছে, জেড এর হচ্ছে স্ত্রী হচ্ছে এক্স, তাহলে স্ত্রীর মা, মায়ের স্বামী মানে কি বাবা, তাহলে জেড এর স্ত্রীর বাবা, তাহলে জেড এর স্ত্রীর বাবা কে হবে, শ্বশুর। বোঝা গেল? চলে যাবো পরের পরের প্রশ্ন, দেখো কি দিয়েছে এখানে, দেখো একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মতো স্ট্যাটিক জিকে প্রশ্ন আছে। এটা কি বলেছে, সংসদ উন্নয়ন তহবিল এমপিএলএডি থেকে উন্নয়নমূলক কাজের জন্য প্রত্যেক সাংসদকে প্রতি বছর কত টাকা করে দেওয়া হয়, উত্তর কি, উত্তর হচ্ছে 5 কোটি টাকা করে দেওয়া হয়। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, পড়ে নেবে, এখানে এটা পুরো ডিটেলসে দেওয়া আছে, তোমরা পড়ে দেখে নেবে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, অযোধ্যা ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার, এটা কি হবে না, অযোধ্যা সরায়ু রিভারের ব্যাঙ্কে অবস্থিত, সরায়ু নদীর তীরে অবস্থিত। চলে যাব পরের প্রশ্ন, এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সরল সুদের হারে, একটা সুদের অঙ্ক দিয়ে দিয়েছে, সরল সুদের হারে কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ বলতে কি বোঝাচ্ছে এখানে, দ্বিগুণ বলতে এখানে এটাই বোঝাচ্ছে যে সুদ আসল হবে, সুদ হবে 100 আর আসলও হবে 100, টোটাল হচ্ছে 200, বোঝা গেল? তাহলে এটা দ্বিগুণ হচ্ছে, আসলের দ্বিগুণ হয়ে যাচ্ছে, 200 হয়ে যাচ্ছে, দ্বিগুণ আসলের দ্বিগুণ, আসল যদি 100 হয় তাহলে দ্বিগুণ হতে গেলে সুদকেও 100 হতে হবে, বোঝা গেল? তাহলে এখানে দেখো এটা করে দেওয়া আছে, এই যে দেওয়া আছে দেখো, দ্বিগুণ মানে আসল 100 প্লাস সুদ 100, টোটাল হচ্ছে 200, তাহলে আই সমান পিটিআর বাই 100, এই হচ্ছে সূত্র। তাহলে আই মানে ইন্টারেস্ট হচ্ছে 100, পি মানে আসলও হচ্ছে 100, টাইম হচ্ছে 4 বছর, আর এর মানটা বার করতে হবে, এই 100 কাটা যাবে, তাহলে 4r সমান 100, এই যে 4r সমান 100, আর সমান 100/4 মানে 25, তাহলে আর এর মান কত, 25%। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলছে, দ্য থিওরি অফ রিলেটিভিটি প্রবক্তা কে, তাহলে থিওরি অফ রিলেটিভিটি কে দিয়েছিল না, অ্যালবার্ট আইনস্টাইন দিয়েছিল, থিওরি অফ রিলেটিভিটি অ্যালবার্ট আইনস্টাইন, এখানে দেখো দেওয়া আছে ডিটেলসে, দেখে নেবে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে দেখো, ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের নিজস্ব দেশ, গডস ওন কান্ট্রি বলা হয়, তাহলে ভগবানের নিজের দেশ গডস ওন কান্ট্রি কাকে বলা হয় না, কেরালকে, সঠিক উত্তর কি, কেরাল। চলে যাব পরের প্রশ্ন, এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, কেরালকে গডস ওন কান্ট্রি বলা হয়। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন শব্দটি দ্বারা মাকড়সার থেকে ভয়কে বোঝায়, অর্থাৎ ফোবিয়া, ফোবিয়া, মাকড়সার ফোবিয়াকে কি বলে, মাকড়সার ফোবিয়াকে বলে অ্যারকনোফোবিয়া। এখানে দেখো ডিটেলসে একদম অ্যাকনোফোবিয়া ডেফিনেশনটা দেওয়া আছে, অ্যাকনোফোবিয়া প্যাথোলজিক্যাল ফিয়ার অর লোথিং অফ আর্কানাইডস অ্যান্ড স্পেশালি স্পাইডার, লার্জ স্পাইডার এর ভয়কে কি বলছে, আর্কানোফোবিয়া। দেখে নেবে, এটা ডিটেলসে পড়ে দেখে নেবে তোমরা। পরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্ন এখানে একটা সরল করতে দেওয়া আছে, তাহলে এটা দেখো সরলটা একদম সোজা দেওয়া আছে, তো কিছুই নেই। প্রথমে কি হয় আমরা জানি যে প্রথমে গুণের কাজ হয়, তারপরে হবে বিওডি, প্রথম ব্র্যাকেট দিয়ে অফ দিয়ে ডিভাইডেড দিয়ে গুণ, তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছ, তাহলে প্রথমে কি হবে, প্রথমে গুণের কাজ হবে, 18 4 72, তারপরে এগুলো দেখো কি আছে, 72 + 4 76, 76 আর এই মাইনাস দুটো যোগ করে দেবো, 8 4 14, 76 - 14 বাই, এটা এভাবে করা আছে, দেখো ডিটেলসে একদম সোজা আছে, দেখে নেবে, এই যে এক লাইনেই হয়ে গেছে। দেখো উত্তর কত, উত্তর হবে 7.75, 7.75। চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলছে, রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, গলফ খেলার সঙ্গে যুক্ত হচ্ছে রাইডার কাপ। চলে যাবো পরের প্রশ্ন।
পরের প্রশ্ন দেখো কি বলেছে, আফ্রিকার বিখ্যাত প্রেইরি তৃণভূমি কি নামে আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত? কি না তৃণভূমি আফ্রিকায় কি নামে পরিচিত? সাভানা। পরের প্রশ্ন দেখো কি আছে, এখানে দেখো সাভানার ছবি দেওয়া আছে। এই যে আফ্রিকার এই সবুজ অংশটা হচ্ছে সাভানা, এই যে এই কালারের যেটা আছে এটা হচ্ছে সাভানা, এই পার্টটা পুরোটাই হচ্ছে সাভানা। বোঝা গেল? এখানে দেখো পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন বলছে সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত উইসেন বোল্টের দেশের নাম, কোন দেশের অধিবাসী? উইসেন বোল্ট আমরা জানি কোন দেশের অধিবাসী, জামাইকা। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, এই যে উইসেন বোল্ট ডিটেলসে দেওয়া আছে, দেখে নেবে। চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন এখানে দেখো একটা অঙ্ক আছে, অঙ্কটা দেখো এখানে পড়ে দিই আগে অঙ্কটা। কি বলেছে অঙ্কটা, একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে ও প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে যথাক্রমে 40 সেকেন্ডে ও 30 সেকেন্ডে, তাহলে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে সময় লাগছে 40, আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মহিলাটাকে অতিক্রম করতে লাগে 30। তাহলে আমরা কি জানি, যখন একটা ট্রেন কোনো মহিলা কোনো খুঁটি কোনো গাছকে অতিক্রম করে সেখানে শুধু ট্রেন নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে, কিন্তু যখন কোনো প্ল্যাটফর্ম কোনো ব্রিজকে অতিক্রম করে তখন কি হয় না, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য দুটাকে অতিক্রম করে। তাহলে ট্রেন প্লাস ব্রিজ দুটাকে অতিক্রম করতে সময় লাগছে 40, আর শুধু নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে সময় লাগছে 30 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি তো যে নিজের দৈর্ঘ্যটা যদি 30 সেকেন্ড লাগে, তাহলে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম যদি 40 লাগে, তাহলে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্যটা নিশ্চয়ই অতিক্রম করতে 10 সেকেন্ড টাইম লেগেছে। এখানে দেখো দেওয়া আছে, এটা করে দেওয়া আছে। এই যে দেখো ট্রেনটি 40 সেকেন্ডে অতিক্রম করে প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য, ট্রেনটি 30 সেকেন্ডে অতিক্রম করে শুধু নিজের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটা যে 10 সেকেন্ডে যে ডিফারেন্সটা এই 10 সেকেন্ডে কী অতিক্রম করছে, 10 সেকেন্ডে অতিক্রম করছে ব্রিজটা বা প্ল্যাটফর্মটাকে 10 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে ট্রেনটার গতিবেগ এখানে দেওয়া আছে, ট্রেনটার গতিবেগ ছিল 108 কিমি, মানে 3600 সেকেন্ডে যায় 108,000 মিটার, 1 সেকেন্ডে কত, আর 10 সেকেন্ডে কত, 10 সেকেন্ডে যাচ্ছে 300 মিটার। তাহলে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত, 300 মিটার। বোঝা গেল? চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতায় বিশ্বাসী নয়? পৌত্তলিকতা অর্থাৎ পূজা অর্চনা, পূজা মূর্তি পূজা এইসবে, মূর্তি পূজায় বিশ্বাসী নয়। এটা কি উত্তর হবে না, এটা উত্তর হবে হিনজান। এই যে এখানে দেখো ডিটেলসে দেখো দেওয়া আছে, এই যে দেখো দ্য হিনজান স্কেট অর ডাস নট বিলিভ ইন দ্য আইডল ওরশিপ। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি মানুষ দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ? এইখানে যে 4টে হ্রদ আছে এগুলোর মধ্যে বৃহত্তম হ্রদ হচ্ছে এই ধেবর হ্রদ, এটা হচ্ছে ভারতের মধ্যে বৃহত্তম এইখানের মধ্যে। নাহলে এমনিতে অরিজিনালি হচ্ছে যে ওই গোবিন্দবল্লভ পন্তসাগর যেটা আছে সেটা হচ্ছে বৃহত্তম হ্রদ মনুষ্য নির্মিত, কিন্তু এই 4টার মধ্যে এইটা হচ্ছে ওই বৃহত্তম। এখানে দেখো দেওয়া আছে ধেবর হ্রদ, এই যে দেখা যাচ্ছে প্রাচীনতম ঐতিহাসিক এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম স্বাদু জলের হ্রদ, উদয়পুর জেলাতে অবস্থিত, রাজস্থানে। চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো, দুটি সংখ্যার যোগফল এবং তাদের বর্গের গুণফল, দুটি সংখ্যার যোগফলের বর্গ এবং তাদের গুণফলের 4 গুণের সমান। যোগফলের বর্গটা বলছে তাদের গুণফলের 4 গুণের সমান। তাহলে এটা আমরা কি করব না, এটাও দেখো অপশান টেস্ট করে দেবো। যোগফলের বর্গ বলেছে, যোগফল কত, এখানে 1 আর 2 যোগ করলে কত হয় 3, 3-এর বর্গ কত, 3-এর বর্গ হচ্ছে যে 9। এইটা কি বলেছে, এই 9টা বলছে গুণফলের 4 গুণের সমান। তাহলে এদের গুণফল কত, 2 একে 2, তাহলে 2কে যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হবে 8, তাহলে 8 আর 9 সমান হলো কি, হলো না? তাহলে এটা বাদ। পরেরটা দেখে নেবো, এটা দেখে নেবো, এটা দেখো হয়ে যাবে। কোন প্রথমে কি বলেছে, যোগফলের বর্গ করব, যোগফলের বর্গ, তাহলে 1 আর 1 কত হয় 2, 2 স্কোয়ার করলে কত হয় 4, এবং পরে কি বলেছে গুণফলের 4 গুণ বলেছে, 1 আর 1 গুণ করলে কত হয় 1ই হয়, 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হয়, গুণফলের 4 গুণ, এটার 4 গুণ বললে কত হবে 4ই হবে। বোঝা গেল? তাহলে এটা সঠিক উত্তর কি 1:1। এখানে দেখো করে দেওয়া আছে, অপশান টেস্ট করে করেছি, এখানে দেখো পুরো ডিটেলস দেওয়া আছে করে। এই যে 1 + 1 হচ্ছে 2, 2 স্কোয়ার হচ্ছে 4, আর 1 গুণিত 1 করলে 1ই হয়, 1কে আবার 4 দিয়ে গুণ করলে 4 হয়। তাহলে এই 4 আর এই 4 সমান। বোঝা গেল?
পরের প্রশ্ন দেখো কি বলেছে, এখানে বলে দিয়েছে যদি a প্লাস বি এর 15% সমান a মাইনাস বি এর 25% হয় তবে a বি এর কত শতাংশ। এখানে দেখো এটা ডিটেলসে করে দেওয়া আছে, a প্লাস বি গুণিত 15/100 সমান a মাইনাস বি গুণিত 25/100। এখানে বলেই দিয়েছে যে এটা a প্লাস বি এর 15% সমান a মাইনাস বি এর 25%। তাহলে a প্লাস বি এর 15% মানে 15/100 গুণিত a মাইনাস বি এর 25% মানে 25/100। এটা ক্যালকুলেশন করে আমার কি আসছে না 8a সমান 32b। তাহলে 8a সমান যদি 32b হয় তাহলে a বাই বি সমান কি হবে 4/1। অর্থাৎ কি হচ্ছে a/b সমান মানে a কি হচ্ছে b এর 400%, বোঝা গেল, এ হচ্ছে b এর 400%। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলছে, কোন কোন পাল সম্রাট বিক্রমশিলা মহাবিহার তৈরি মহা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল। বিক্রমশিলা কে? ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল। এখানে দেখো দেওয়া আছে এই যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ধর্মপালের, ধর্মপালের একটা মূর্তি। চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন এখানে একটা সিম্পলিফিকেশন আছে, দেখো এই সিম্পলিফিকেশনটা দেখো এখানে করে দেওয়া আছে। এখানে দেখো প্রথমেই হাফ পার্টটা করা আছে, তারপর এধারে হাফ পার্টটা করেছি। এই হাফ পার্টটা দেখো প্রথমে করা আছে, তারপর এই ধারটা দেখো এই ধারে করা আছে, আলাদা আলাদা করে করা আছে। এটা দেখে নেবে তোমরা। এটা এই হাফ পার্টটা দেখো, এটার লসাগু কত হচ্ছে, এই লসাগু হচ্ছে যে 6, 3 কত হয় 6, 3 দুগুণে 6, 7 দুগুণে 14 প্লাস 5 কত হয় 6, 5 এই 2 কত হয় 6, 2 3 6, 5 3 15 মাইনাস 6 1 6, 1 1 1, এভাবে করা আছে। আর এটা এখানে দেখো একটু ভুল হয়ে গেছে, এই যে এটা দেখো -25 আর -14 এটা কি হবে -34 হবে, এটা হবে -34। তাহলে এখানে ফাইনাল আনসারটা কি আসবে 34/7 গুণিত -7/34। তাহলে 34 34 সাথে সাথে কাটা গেলে উত্তর কি হবে -1 আসবে। অ্যান্সার কি হবে আমাদের, অ্যান্সার হবে -1, -1 হবে অ্যান্সার, মনে রাখবে। চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্ন বলছে গোলকুন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত। না, গোলকুন্ডা দুর্গ কোথায় অবস্থিত, তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত। চলে যাবো পরের প্রশ্ন। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে গোলকুন্ডা ফোর্ট হায়দ্রাবাদ শহরের পশ্চিমাংশে অবস্থিত, হুসেন সাগর হ্রদ থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত। পরের প্রশ্ন দেখো কি বলেছে, 2 এবং 300 এর মধ্যে কতগুলি এমন সাধারণ সংখ্যা আছে যেগুলি 7 দ্বারা বিভাজ্য। তাহলে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কি, 7 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 7, 14, 21, এইভাবে দেখো আগাবে। তাহলে কি এগুলো এগুলো কি সব 7-এর গুণিতক, 7 একে 7, 7 দুগুণে 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, এগুলো সব 2 আর 300-এর মাঝে। তাহলে 2-এর থেকে বড় 7-এর প্রথম গুণিতক সংখ্যা কে, 7, মানে 7 একে 7, 7কে 1 দিয়ে গুণ করলে আসছে। আর 300 থেকে ছোট গুণিত সংখ্যা 300কে 7 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে। এটা দেখো করে দেওয়া আছে, এই যে এখানে দেখো করে দেওয়া আছে, 300কে 7 দিয়ে ভাগ করলে আসছে 42। তাহলে 1 থেকে 42 পর্যন্ত টোটাল কটার সংখ্যা, 42টা সংখ্যা। তাহলে উত্তর কী হবে 42। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাসে সমৃদ্ধ। তাহলে আমরা কি জানি ওজোন গ্যাস কোন স্তরে পাওয়া যায়, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস পাওয়া যায়। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন একটা অঙ্ক আছে, 2 অঙ্কের একটি সংখ্যা এবং সেই সংখ্যাটির অঙ্কগুলি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা হয় তাদের অন্তরফল কত, মূল সংখ্যাটি কত। তাদের অন্তর বলছে 27, তাহলে মূল সংখ্যাটি কত। 2 অঙ্কের কোনো সংখ্যা এবং অঙ্ক দুটি স্থান পরিবর্তন, তাহলে 2 অঙ্কের সংখ্যাটা কত 85, 85 হচ্ছে 2 অঙ্কের মেন সংখ্যা। এই দুটো স্থান পরিবর্তন করলে কত হবে 58, এবং এদের বিয়োগফলটা দেখো হয়ে যাচ্ছে 87, এই 27 হয়ে যাচ্ছে, বিয়োগফলটা কত 8 আছে 15/7 দিতে, হাতে রইল 1, 5 রেখে 6, 6 আছে 8/2 দিতে, তাহলে বিয়োগফলটা দেখো 27 হয়ে যাচ্ছে। তাহলে এটাই হবে উত্তর, এখানে দেখো করে দেওয়া আছে। চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা নিয়ে বলা আছে। তাহলে অস্পৃশ্যতা নিয়ে কত নম্বর আর্টিকেলে বলা আছে, আর্টিকেল 17, 7 নম্বর আর্টিকেলে বলা আছে অস্পৃশ্যতা নিয়ে। এটা হচ্ছে ফাইনাল প্রশ্ন আর লাস্ট প্রশ্ন। এটাতে দেখো বলে দিয়েছে, এক ব্যবসায়ী এমনভাবে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলেন যাতে ক্রয় মূল্যের উপর 25% লাভ থাকে, কিন্তু তিনি ধার্য মূল্যের উপর 16% ছাড় দিয়ে বিক্রি করে থাকলে তার প্রকৃত পক্ষে কত শতাংশ লাভ হবে। তাহলে দেখো এখানে আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য কত 100, ক্রয় মূল্য হচ্ছে 100, ধার্য মূল্যটা কি বলেছে 25% লাভ রেখে ধার্য মূল্যটা তিনি স্থির করছেন।
তাহলে ধার্য মূল্যটা তাকে কত রাখতে হবে? ধার্য মূল্যটা রাখতে হবে 125। 25% লাভ রেখে তাকে ধার্য মূল্যটা স্থির করতে হচ্ছে। ক্রয় মূল্য 100, 25% লাভ রেখে ধার্য মূল্য স্থির করলে ধার্য মূল্য হচ্ছে 125, এবং বলছে তিনি ধার্য মূল্যের উপর 16% ছাড় দিচ্ছে। তাহলে আমরা কি করি? ছাড়টা কার উপর দিই? ছাড়টা ধার্য মূল্যের উপর দিয়ে পরে প্রিন্টেড প্রাইস যেটা থাকে তার উপরে ছাড় দিয়ে পরে বিক্রি করি মাল। তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? না, এই ধার্য মূল্যের উপর 16% ছাড়, অর্থাৎ 125-এর উপরে যদি আমরা 16% ছাড় দিই তাহলে 125 এটার উপরে 16% ছাড়, দেখো এখানে দেখো করে দেওয়া আছে। এই যে বিক্রয় মূল্যটা কি আসবে? না, বিক্রয় মূল্যটা হচ্ছে এই যে 125-এর উপরে 16% ছাড়, তাহলে 125 গুণিত 84/100 করে দিচ্ছি, তাহলে 105। তাহলে ক্রয় মূল্য ছিল 100, বিক্রয় মূল্য হচ্ছে 105। আলটিমেটলি আমার লাভ হচ্ছে 5%। 5% হচ্ছে আমার প্রকৃত লাভ, আর ধার্য মূল্যটা ছিল 125। বোঝা গেল? ধন্যবাদ। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর ভিডিওটার এই যে পিডিএফটা আমরা ওই ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, সেখানে রেগুলার পিডিএফ বিভিন্ন সাবজেক্টের উপর দেওয়া হয়। ধন্যবাদ।